আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। ঘুটঘুটে অন্ধকার রাত, চারিদিক নিশ্চুপ, দূর দূরান্ত পর্যন্ত না আছে কোনো লোক, না আছে কোনো শব্দ। আরে আমরা কোথায় যাচ্ছি? কিছু তো বল। তোর আমার উপর ভরসা নেই, তাই তো? তোর মুখের এই ডাক সারা জীবনের জন্য চলে যাবে। শোন আমার কথা। কিন্তু এই জঙ্গলে এমন কি আছে যে আমরা রাতের বেলায় এসেছি? কিছু জিনিস রাত্রিবেলায় জাগ্রত হয়। এখন আর বেশি কথা বলিস না, আর চুপচাপ আমার পিছু পিছু আয়। দুটো মেয়ে জঙ্গলের ধ্বংসস্তূপের দিকে এগোচ্ছে। জঙ্গলের মাঝখানে একটা ধ্বংসস্তূপের মধ্যে একটা বড় বাটি রাখা ছিল। আকাশের এক বিদ্যুৎ ঝলক এসে সেই জল ভরা বাটির মধ্যে যেই এসে পড়ল, তৎক্ষণাৎই জলের রং বদলে যায় এবং জলের মধ্যে অনেক বুদবুদ তৈরি হয়। কিছুক্ষণ এমন চলার পর সবকিছু আবারও যেন শান্ত হয়ে যায়। মেয়ে দুটো ধীরে ধীরে এগোতে এগোতে ওই ধ্বংসস্তূপে গিয়ে পৌঁছয়, যেখানে ওই জল ভরা বাটিটা রাখা আছে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখনই এই জলে মুখটা ধুয়ে নে তোর, আর তোর চেহারার দাগ সারা জীবনের মতো চলে যাবে। এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আমরা কোথায় এসেছি? আমায় একটা কথা বল, তোর মুখের এই দাগ তুই তুলতে চাস কিনা? নইলে চল এখান থেকে। নিজের বান্ধবীকে এত রেগে যেতে দেখে ও যেই ওই বাটি থেকে জল নেয় মুখ ধোয়ার জন্য, তৎক্ষণাৎই ওর হাত জ্বলতে শুরু করে। ও ভয় ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে ওর বান্ধবীকে দেখতে শুরু করে, কিন্তু সেখানে কেউ ছিল না। ওই ধ্বংসস্তূপের উপরে ও একা বসে রয়েছে। আচমকা একটা হাত এসে ওর হাতটা চেপে ধরে ওই জল ভরা বাটির মধ্যে হাতটা ডুবিয়ে দেয়। ও ব্যথা বেদনায় ছটফট করছিল। নলিনী, কি হয়েছে? চিৎকার করছিস কেন? আমি আবার ওই ভয়ের স্বপ্ন দেখেছি মা। ঈশ্বর, এসব কি হচ্ছে? এখন তো এই রহস্য আরো গভীর হয়ে যাচ্ছে। এটা কোনো অশুভ সংকেত নয় তো? কাল সকালেই মন্দিরে পুরোহিতকে গিয়ে তোর কুণ্ডলিটা দেখিয়ে নেব। এমনটা বলে উনি নিজের মেয়েকে তো ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু সারা রাত সে নিজের মেয়ের পাশেই বসেছিল। ওনার যেন একেবারেই ঘুম পাচ্ছিল না। যত সময় যাচ্ছিল ওনার মেয়ের মুখের দাগ যেন আরো বেড়ে যাচ্ছিল। আগে এই দাগটা কত কম ছিল, কিন্তু ধীরে ধীরে কত বেড়ে যাচ্ছে। কালই আমি পূজারীকে ওর কুণ্ডলিটা দেখাবো। পুরোহিত মশাই, আপনি বলুন, আমার মেয়ের কুণ্ডলিতে কি গ্রহদোষ রয়েছে? ওর চেহারার ওই দাগ ঠিক হওয়ার জায়গায় আরো বড় হয়ে যাচ্ছে। তার উপরেই ভয়ানক স্বপ্ন। এগুলো কোনো অশুভ সংকেত বই আনছে না তো? সব মায়েদের মতো আপনারও একই চিন্তা হচ্ছে। আমি একবার দেখে বলি। অনেক সময় স্বপ্ন পূর্বজন্মের সময়ের সাথে মিলে যায়। আমি একবার ওর কুণ্ডলিটা দেখে তারপর বলছি। এমনটা বলে পুরোহিত মশাই তার কুণ্ডলিটা দেখতে শুরু করেন। কুণ্ডলিটা দেখার পর ওনার মুখ একেবারে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কুণ্ডলি নিয়ে উনি যেই কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু শব্দ যেন মুখের গোড়ায় এসে আটকে গেল। উনি আতঙ্কে একেবারে ঘামতে শুরু করেছিলেন। পুরোহিত মশাই আপনাকে চিন্তিত দেখাচ্ছে। খারাপ কিছু দেখলেন নাকি? প্লিজ আমায় বলুন, খারাপ কিছু আছে নাকি ওতে? যা দেখলাম এ তো ভীষণ ভয়ঙ্কর। এটা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কাল এসে আপনাকে কোনো উপায় বলবো। এর জন্য যজ্ঞের প্রয়োজন। পুরোহিত মশাই তারপর উঠে দাঁড়ান। তখনই সেখানে নলিনী চলে আসে এবং পুরোহিত মশাইকে প্রণাম করে মাকে জিজ্ঞাসা করে, মা, পুরোহিত মশাই কিছু বললেন? মা কিছু না বলেই ঘুরে তাকায়, কারণ তার মনও যে ব্যাকুল হয়ে রয়েছে। ঠিক তৎক্ষণাৎই নলিনীর বন্ধু সোমিয়া সেখানে উপস্থিত হয়। নলিনী, আজ আমরা প্রজেক্টের বিষয়ে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য জঙ্গলে যাব। তুইও আমাদের সঙ্গে যাবি? নলিনী নিজের মায়ের দিকে তাকাতে থাকে। ওর মা নলিনীকে ইশারা করে ওখান থেকে চলে যেতে বলে। নলিনী ওর বন্ধুদের নিয়ে জঙ্গলে চলে যায়। সবাই জঙ্গলে গিয়ে নিজের নিজের দরকারি জিনিসগুলো খুঁজে বার করতে চেষ্টা করছিল। সোমিয়া আর নলিনী নিজেদের প্রজেক্টের জন্য জঙ্গলে আলাদা আলাদা পাথর খুঁজছিল। এমন খুঁজতে খুঁজতে ওরা বন্ধুরা সবাই মিলে জঙ্গলের গভীরে চলে যায়। তারপর ওরা সবাই মিলে যেই আর একটু এগিয়ে যায়, নলিনী তখন স্বপ্নে দেখা সেই বড় ধ্বংসস্তূপ দেখে একেবারে চিৎকার করে ওঠে। সৌমিয়া, চল এখান থেকে। এখানে আর 1 মিনিটও আমরা দাঁড়াবো না। কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে। ওসব আমি তোকে পরে বলবো। আগে এখান থেকে চল। আরে এত দূরে এলাম, ওখান থেকে পাথরগুলো তো নিতে দে। কিন্তু নলিনী ওর বন্ধুর একটা কথাও শোনেনি। তখনই ওর হাতটা শক্ত করে ধরে ওখান থেকে ওরা চলে যায়। তখনই সেই ধ্বংসস্তূপ থেকে বড় বড় বিকট চোখ দুটো বেরিয়ে আসে। তারপর সেই চোখ দুটো একেবারে বাদুড়ে পরিণত হয় এবং নলিনীর পিছু নিতে শুরু করে। নলিনী আর ওর বান্ধবীর যেই অন্য বন্ধুদের সাথে দেখা হয়,
তখন নলিনী সোমিয়ার হাতটা ছেড়ে দেয়। আমার তোর সঙ্গে এখানে প্রজেক্ট নেওয়াই উচিত হয়নি। এই নে কালেক্ট করা পাথর, আর তুই এবার অন্য কোনো পার্টনার খুঁজে নে। এমনটা বলে রাগ করে সোনিয়া ওখান থেকে চলে যায়। নলিনী একটা কোণে একা দাঁড়িয়ে থাকে। তখনই বাদুর একটা বাচ্চা বিড়ালের রূপ নেয় এবং নলিনীর পায়ের কাছে ঘুরঘুর করতে থাকে। নলিনী সেই বাচ্চা বিড়ালটাকে কোলে নিয়ে নিজের বাড়িতে ফেরত আসে। বিড়ালটার বড় বড় চোখ দুটো একেবারে লাল রঙের হয়ে গেছিল। নলিনী সেই রাতে ওই বিড়ালটাকে বিছানায় পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাত একেবারে 2টোর সময় ওই বিড়ালটা জেগে যায়। লাল চোখের বিড়ালটা একেবারে পিশাচে বদলে যায়। ওই পিশাচ নলিনীর কপালে হাত বোলাচ্ছিল। আর তারপর ধীরে ধীরে ওই পিশাচ নলিনীর কানের সামনে নিজের মুখটা নিয়ে যায় আর বলে, ওঠো আদরের পরিরানী, ওঠো, তোমার রাজকুমার যে তোমার কাছে এসে গেছে। কয়েক জন্ম ধরে তোমার অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু এ জন্মে তোমার সাথে মিলন হওয়াতে আমায় কেউ আটকাতে পারবে না। এমনটা বলেই পিশাচ নলিনীকে চুমু খায়। তারপরে ঘাড়ে একটা কামড় বসিয়ে ওর রক্ত চুষতে শুরু করে। তখনই নলিনীর মা ওর ঘরের দিকে আসছিল। ওর মায়ের পায়ের শব্দ শুনে ওই পিশাচ বিড়ালের রূপে আবার পরিবর্তন হয়ে যায়। নলিনীর মা ঘরে এসে যখন দেখে ঠিকমতো নলিনী ঘুমোচ্ছে, তাতে নিশ্চিন্ত হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই আমার মেয়েটার চেহারা কিরকম হয়ে গেছে, কালকেই পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে। এমনটা বলে নলিনীর চুলে হাত বোলাতে থাকে তার মা। তখনই বিড়ালটা আচমকা নলিনীর মাকে আঁচড় দিয়ে দেয় হাতে এবং জোরে জোরে ডাকতে থাকে, এই কোন বন্য বিড়ালকে নিয়ে এলো নলিনী? ওকে এক্ষুনি তুলে এখান থেকে বের করে দিই। নলিনীর মা এমন কথা বলে বিড়ালটাকে নিয়ে জানলা দিয়ে ফেলে দেয়। কিন্তু বিড়ালটা তৎক্ষণাৎই উঠতে উঠতে নলিনীর মায়ের উপর এসে পড়ে এবং সারা মুখে আঁচড় বসিয়ে দেয়। তাতে নলিনীর মা অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা নলিনীর যখন ঘুম ভাঙে, দেখে ওই বিড়ালটা ওর দিকে তাকিয়ে হাসছে। মা, মা কোথায় তুমি? মাকে ডাকতে ডাকতে গোটা ঘর নলিনী নিজের মাকে খুঁজে বেড়ায়, কিন্তু সে নিজের মাকে কোথাও খুঁজে পায় না। ও ব্যালকনিতে এসে দেখে ওর মা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। মা, মা কি হয়েছে তোমার? এই আঘাত আঘাত কি করে লাগলো তোমার? নলিনী ডাকতেই তার মার জ্ঞান ফিরে আসে, কিন্তু ওর মায়ের আগের ঘটনা কিছুই মনে নেই। মা, খুব জোরে খিদে পেয়েছে, যেন মনে হচ্ছে শরীরে একটুও জোর নেই, ঘাড়েও খুব ব্যথা করছে। দাঁড়াও, আমি হাত ধুয়ে তোর জন্য কিছু বানিয়ে আনছি। তুমি দাঁড়াও, তুমি বিশ্রাম নাও, আমি বানিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে, তুই বাজারে গিয়ে সবজিও নিয়ে আয়। মায়ের বলাতে নলিনী বাজারে তো যায়, কিন্তু সবজির জায়গায় মাছ মাংস নিয়ে আসে এবং সেগুলো রান্না করতে শুরু করে। ঘরে অদ্ভুত একটা গন্ধ শোকার পর ওর মা কিচেনে যায় এবং নলিনীকে বলে, হে ভগবান, নলিনী তুই কি করলি? বৈষ্ণব বাড়িতে মাছ মাংস? আজকের আগে তুই এইসব জিনিসে হাতও দিতিস না, ছুঁয়েও দেখিসনি, আর আজ তুই এসব কি বানাচ্ছিস? কোথা থেকে শিখেছিস এসব? সরে যা, পুরো রান্নাঘরটা আমার অপবিত্র করে দিল। নলিনীর মা এমন চিৎকার করে বলার পর নলিনীর খেয়াল হয় এবং তৎক্ষণাৎই এমন মাছ মাংস দেখে সে বমি করতে শুরু করে। সরি মা, আমি জানি না এসব কি করে হয়ে গেছে। মা কাজের লোককে ডেকে সবকিছু পরিষ্কার করে দিতে বলে। তারপর রান্নাঘরে গঙ্গা জল ছিটিয়ে দুজনের জন্য রান্না করতে শুরু করে মা। তারপর খাবার খেয়ে নলিনী নিজের মায়ের কোলে শুয়ে পড়ে। মা, মা মাথাটা খুব ব্যথা করছে, কিছু ভালো লাগছে না। মা এক কাজ কর, কলেজ যাস না, একটু বিশ্রাম নিয়ে নি। মায়ের এমন কথা শুনে নলিনী সারা দিন ঘুমিয়ে থাকে। সন্ধ্যাবেলায় নলিনীকে ঘুম থেকে ওঠানোর জন্য চেষ্টা করেও ওর মা ওঠাতে পারে না। পুরোহিত মশাইয়ের কথা শুনে নলিনীর মা মন্ত্রপুত ধোয়া দেয় এবং সেই ধোয়ার কারণে ওই কালো বিড়ালটা ঘর থেকে চলে যায়। আর তখনই নলিনী চিৎকার করে ওঠে। এমন চিৎকার শোনার পর নলিনীর মা ওই ধোয়াটা ভগবানের সামনে রেখে দেয়। কিছুক্ষণ পর নলিনী আবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই মধ্যরাতে ঘড়িতে তখন 3টে বাজে। নলিনী আচমকাই ঘুম ভেঙে ওঠে এবং ছাদে চলে যায়। ছাদে তখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, যার কারণে নলিনীর খোলা চুলগুলো খুব জোরে জোরে উঠছিল। সেই ছাদে এই কালো বিড়ালের বাচ্চাটাও ছিল। নলিনী তখন এই বিড়ালটাকে হাতে তুলে নেয় এবং তুলে নিয়ে পাগলের মতো চুল পেয়ে যাচ্ছিল। আমাদের মিলন এবার হবেই, কেউ আমাদের আটকাতে পারবে না।
আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।